আমরা আজকে যেটা পড়বো একটা শুক্রাণুর গঠন বা স্ট্রাকচার অফ এ আইডিয়াল স্পার্ম। শুক্রাণুর গঠনে শুক্রাণু আমরা জানি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে স্পারমাটিড থেকে উৎপন্ন হয় এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি শুক্রাণু বা স্পার্ম। একটা স্পার্মের যদি গঠন দেখি প্রথমে পাবো এর আকৃতি। এই আকৃতি দেখতে কেমন? ব্যাঙ্গাচির নয়, কার নয়? ব্যাঙ্গাচির নয় দেখতে, যার দৈর্ঘ্য 55 থেকে 65 মিলিমিটার। একটা স্পার্মের মূলত যে অংশগুলো পাওয়া যায়, ফার্স্ট হচ্ছে হেড, বডি, নেক মানে গ্রীবা, বডি আর টেল, অর্থাৎ মস্তক, গ্রীবা, দেহ। আমরা প্রথমে চলে আসবো মস্তক মানে হেড সম্বন্ধে। হেড অংশটা দৈর্ঘ্য হয় 4 থেকে 5 মিলিমিটার। হেডের দৈর্ঘ্য কত? 4 to 5 মিলিমিটার। আচ্ছা, আর প্রস্থ হচ্ছে 2.5 থেকে 3.5 মিলিমিটার। আচ্ছা, এরপর হেডে যে অংশগুলো পাওয়া যায়, দুটো অংশ থাকে, দেখো, অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস। আমরা হেডের দুটো অংশ পাওয়া যায়, একটা কি নিউক্লিয়াস আর একটা অ্যাক্রোজোম। নিউক্লিয়াস, হেডের নিউক্লিয়াস মধ্যে এলে আমরা ফার্স্ট করব নিউক্লিয়াসের অবস্থান কোথায়। নিউক্লিয়াস অবস্থান করে অ্যাক্রোজোমের পেছনে ফার্স্ট। আচ্ছা, অ্যাক্রোজোম অংশের পেছনে অবস্থান করে নিউক্লিয়াস। সেকেন্ড, ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম, নিউক্লিয়াসের ক্রোমোজোম কত থাকবে? n সমান 23। হয়েছে? আকৃতি ডিম্বাকার। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে কি এলাম? তাহলে আকৃতি, ডিম্বাকার, অবস্থান, অ্যাক্রোজোমের পেছনে, আর কি বলছি? ক্রোমোজোম সংখ্যা। যেহেতু মিওসিসের প্রোডাক্ট, তাই আমরা নরমাল সেলে যদি 46টা থাকে, তাহলে গ্যামেটিক ক্রোমোজোম সংখ্যা কত হবে? শুক্রাণু বা ডিম্বাণু হবে কত? 23। এরপর অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমে আমরা এসেছিলাম, অ্যাক্রোজোম ফার্স্ট চলে আসছি। এটি অবস্থান কোথায়? নিউক্লিয়াসের উপরে 2/3 অংশ জুড়ে অবস্থিত অ্যাক্রোজোম। নিউক্লিয়াসের উপরে, নিউক্লিয়াসকে ঘিরে 2/3 অংশ জুড়ে অবস্থান করছে কি অ্যাক্রোজোম। সেকেন্ড, এটির উৎপত্তি কোথা থেকে হয়? আগে আমরা বলেছি আগের ভিডিওতে, এর উৎপত্তি হয় কোথা থেকে? বলো, গলগি ভেসিকল থেকে। কিভাবে তোমরা জানো যে নিউক্লিয়াসটা এইভাবে থাকে? নিউক্লিয়াসের উপরে কি থাকে? গলগি ভেসিকল গুলো এইভাবে সাজানো থাকে। তার মধ্যে একটা গলগি ভেসিকল বড় হয়, সেই গলগি ভেসিকলকে বলছি আমরা কি? প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল। এই প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল থেকে কি করবে? অন্যান্য ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে একটা বড় দানা তৈরি করবে, তার নাম অ্যাক্রোজোমাল গ্র্যানিউল। এরপর অ্যাক্রোজোমাল গ্র্যানিউল থেকে কি হবে? ওয়াটার রিলিজ হবে, অর্থাৎ জল বেরিয়ে গেলে কি হবে? সে নিউক্লিয়াসের উপরিক অংশের 2/3 অংশ জুড়ে অবস্থিত একটা ক্যাপ তৈরি করবে, যাকে বলি অ্যাক্রোজোমাল ক্যাপ। তাহলে উৎপত্তি কোথা থেকে হবে? গলগি বডি। হয়েছে? তাহলে প্রথমে এলাম কি? অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ নিউক্লিয়াসের উপরে 2/3 অংশ জুড়ে অবস্থান করছে। সেকেন্ড বলছি কি, এর উৎপত্তি কোথা থেকে হয়? গলগি বডি থেকে। থার্ডে বলছি কি, এটি অ্যাক্রোজোমাল ক্যাপে এনজাইম থাকে কিছু, নিষেকে সাহায্যকারী এনজাইম, হাইলুরোনিডেজ, অ্যাক্টোসিন, ফার্টিলিন, এই ধরনের এনজাইম যেটা নিষেকের জন্য থাকে। আচ্ছা, পরে যখন নিষেক করবো আমরা বুঝে যাবো প্রত্যেকটা এনজাইম একটা সেকেন্ডারি সাইডে বিভিন্ন লেয়ার থেকে বাইরে, করোনারি লেয়ারটা, জোনা পেলুসিডা, আইসলাইন মেমব্রেন, এগুলো ভিত্তি করে প্রত্যেকটা একটা স্পেসিফিক এনজাইম স্পেসিফিক লেয়ারকে ডাইজেস্ট করে। লাইসোজোমাল এনজাইম।
হয়েছে। এবারে এটা গেল আমাদের কি হেড সম্বন্ধে কমপ্লিট। হেড সম্বন্ধে কারো সমস্যা আছে? এবার আমরা চলে আসছি কি লিভার বা নেক। নেক অ্যাকচুয়াল হচ্ছে হেড এবং বডি মাঝে কনস্ট্রিক্ট বা সংকুচিত অংশকে বলছে আমরা কি লিভার। এই লিভার অংশ দুটো সেন্ট্রিওল, একটা প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল আমরা জানি ডিস্টাল সেন্ট্রিওল থেকে তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি, যেটা পরবর্তীকালে কি হবে শুক্রাণু। ক্লিয়ার হয়েছে? এরপর এটা গেল আমাদের লিভার। লিভার অংশ দুটো সেন্ট্রিওল থাকে, একটা প্রক্সিমাল ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল প্রক্সিমাল সেন্ট্রিওলটা নিউক্লিয়াসের জাস্ট পেছনে আছে, আর ডিস্টাল সেন্ট্রিওল কি তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এরপর আমরা চলে আসছি কি নেক্সট যেটা পড়বো বডি বা দেহ। বডি কাকে বলছি? যে বডি অংশটা দৈর্ঘ্য প্রায় 5 থেকে 7 মিলিমিটার হয়। এটি কি হয়? এই বডি অংশে অ্যাক্সিয়াল ফিলামেন্টকে ঘিরে মাইটোকন্ড্রিয়াগুলি 10 থেকে 12 পাকে অবস্থান করে থাকে। এই জন্য যেহেতু বডি অংশে মাইটোকন্ড্রিয়ার রিজিনেস বা পরিমাণটা অনেকটা বেশি, তাই মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে এটিপি তৈরি করা, তোমরা জানো। সেই জন্য বডি অংশকে বলি কি শুক্রাণুর ইঞ্জিন রুম বা পাওয়ার হাউস অফ স্পার্ম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুক্রাণুর ইঞ্জিন রুম কাকে বলছি তাহলে? কোন অংশকে? বডি। এরপর আমরা চলে আসছি কি যে তেল। আচ্ছা, শুক্রাণু বডি অংশের পরবর্তী প্রায় 50 মিউএম মতো দৈর্ঘ্যযুক্ত অংশকে বলছি কি তেল। এই তেল অংশে কি হয়? ফার্স্ট এই তেল অংশে কি থাকে? এই তেল অংশে প্রায় 5 মিউএম মতো অংশ জুড়ে কোনো আবরণ থাকে না। দেখো এখান থেকে এটা যাকে বলছি এন্ড পিস, যাকে কি বলছি এন্ড পিস। তেল অংশে 5 মিউএম অংশ জুড়ে কোনো আবরণ থাকে না, যাকে বলছি কি এন্ড পিস। ভালো প্রশ্ন। এরপর তেল অংশে একটা এনজাইম, এনজাইম ATPase, that catalyze ATP and to form energy that is essential for the movement of sperm. ATPase এনজাইম কোথায় থাকে? এই ATPase এনজাইমটা কোথায় থাকে? তেলে থাকে। এই মাইটোকন্ড্রিয়া যখন ATP জেনারেট করছে বা তৈরি করছে, ATPase কি করছে? ওই ATP কে ফেলবে। মাইটোকন্ড্রিয়া ATP জেনারেটর, ATP প্রোডাকশন করলো। স্পার্মের যখনই কি হবে? স্পার্মের চলাচলের সময় তার অনেক পদ্ধতি আছে, লাগবে না। ক্যালসিয়াম আয়ন স্পার্মের মধ্যে ঢুকবে, তখনই কি করবে? মাইটোকন্ড্রিয়া ATP জেনারেটর ইনডিউসড হবে। পরে আসবো, এগুলো লাগবে না তোমাদের। ATP জেনারেটর ইনডিউসড হলে কি হয়? সেই ATPটা কি হবে বলো? এই ATPটা আসছে তেল অংশে, এলে তেল অংশ থেকে ATPase আছে। ATPase কি হবে? ATP কে ভাঙবে, তাহলে এনার্জিটা পেলে তেল কি করবে? আর যেদিকে মুভমেন্ট করবে তার পজিটিভ যাবে স্পার্ম। বুঝছেন? আর সি অর্চিন বলে একটা প্রাণী আছে, তার অন্য ঠিক তার এরকম সমুদ্রের জলে ক্যালসিয়াম আছে। যখনই এগুলো বলে লাভ, এগুলো বলে লাভ কি? তার 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 তো এক্সটার্নাল আমি শেষ করি না, আমি বলছি এটা শেষ করি বলছি। এই অবধি হয়েছে। ATPase কি করে? স্পার্মের কি করে? ATP কে ভেঙে এনার্জি দেয়, স্পার্মের চলাচলের জন্য শক্তি দেয়। হয়েছে? এই বিশেষ। তো সি অর্চিনে কি হয়? এই তো আমাদের ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন ভিভো আমাদেরটা। ইন ভিভো মানে কি? ভিভো আইপিএল গ্যালারির মধ্যে হয়, তাই কি না? দুটো ফার্টিলাইজেশন হয়, ইন ভিট্রো, ইন ভিভো। ভিভো আইপিএল কি হয়? গ্যালারির মধ্যে হয়। তাহলে ইন ভিভো মানে দেহের মধ্যে ফার্টিলাইজেশন হলে ইন ভিভো, যেটা আমাদের ম্যামালস বা অন্যান্য ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে তোমার রেপটিলিয়া থেকে একদম স্তন্যপায়ী পর্যন্ত সবার ক্ষেত্রে। ইন ভিট্রো মানে কি? দেহের বাইরে হবে, মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। সি অর্চিনে কি হয়? ওই সি অর্চিনে কি হয় দেখো, তাদের এগ ফিমেল এগ দিল জলের মধ্যে, মেল স্পার্ম দিল। বুঝছে? তো না এবারে ওর এগের উপরে একটা জেলি কোট থাকে, জেলি কোট থেকে একটা পদার্থ ছাড়ে, প্রোটিন, তার নাম রিস্যাট। এই রিস্যাটটা
রিসেপ্টর যার যে প্রজাতির ডিম সেই প্রজাতির মানে স্পাম, অনেকে স্পাম ছাড়ছে, ডিমও ছাড়ছে, আর এই সিজনে তো ছাড়ছে, কিন্তু এই রিসেপ্টর ওই প্রজাতির শুক্রাণুকে গিয়ে স্টিমুলেট করে। কি রিসেপ্টর ঢুকে গেল কার মধ্যে? স্পামের মধ্যে। রিসেপ্টর যখন স্পামের মধ্যে ঢুকবে তখনই কি করবে? স্পামের কি করবে? তোমাদের এত বলে লাভ নেই, একটু শর্টে বলছি। স্পামের কি করবে? মাইট ক্যালসিয়াম চ্যানেল খুলবে। ক্যালসিয়াম চ্যানেল স্পাম যে সমুদ্রে আছে, এ হলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে হলো ক্যালসিয়াম সোডিয়াম মিডিয়া ঢুকিত। এখানে কি করবে? সমুদ্রে তো হিউজ অ্যামাউন্টের ক্যালসিয়াম, পিএইচ কত 7 পয়েন্ট সামথিং, তাহলে কি হবে? ক্যালসিয়াম ঢুকে যাবে। ক্যালসিয়াম ঢুকলে কি হবে? সেই ক্যালসিয়াম গিয়ে কি করবে? ক্যালসিয়াম কি করবে? এটিপি জেনারেটর, যে মাইটোকন্ড্রিয়া যে এটিপি জেনারেটর বলি তো, তাকে ইনডিউস করবে। আর টেল অংশকে ইনডিউস করছে কিসের জন্য? কিসের জন্য? বলছে তুমি এটিপিএস তৈরি করো। এটিপিএস টেল অংশ করছে, আর এ কি করছে? ক্যালসিয়াম মানে জেনারেটর মানে মাইটোকন্ড্রিয়াকে উদ্দীপিত করছে। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করলে এটিপিএস এটিপিকে ভাঙলে কি হবে? পাবে টেল মুভমেন্ট করে 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 রিসেটের আকর্ষণে চলে যাবে। হ্যাঁ, আলাদা আলাদা শব্দ থাকবে, প্রায় অনেকগুলো ঠিক, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরেশন মোড আলাদা। এই রিসেট কিন্তু অন্য কারোর যাবে না, অন্য সি অরিজিনাল প্রজাতিতে যাবে না, স্পিসিস স্পেসিফিক। ছেড়ে দাও তারপরে পাওয়ার ফাটিয়ে এদিক দিয়ে তারপর উপরে হাল বাড়ি এগুলো তো ওই যে না হয়নি তাহলে এই কথা কি আছে সব তো প্রশ্ন যেটা বলতে চাইছি লাস্ট বলে দেই। একটা স্পাম দেখতে কেমন? আদর্শ স্পামটা দেখতে ব্যাগাসিনাইজার দৈর্ঘ্য হচ্ছে 55 থেকে 65 মিলিমিটার। এই স্পামের যে অংশগুলো দেখতে পাচ্ছি কি হেড, তারপর হচ্ছে নেক বা গ্রিবা, তারপর হচ্ছে বডি বা দেহ, টেল। হেড অংশটা আমরা বলেছিলাম কি যে 4 থেকে 5 মিলিমিটার দৈর্ঘ্য, প্রায় প্রস্থ 2.5 থেকে 3.5 মিলিমিটার মতো হয়, বা 1.5 থেকে 2.5 এরকম আছে। এবার বলছি কি এর দুটো অংশ আছে, অ্যাক্রোজোম আর নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা বলেছিলাম কি অবস্থান অ্যাক্রোজোমের পেছনে অবস্থান করে। তারপরে বলেছিলাম কি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা n মানে 23, আর নিউক্লিয়াসের আকৃতি হচ্ছে কি ডিম্বাকার। এরপর ছিলাম অ্যাক্রোজোম নিউক্লিয়াসের উপরে যে 3 অংশ জুড়ে অবস্থান করছে। কোথা থেকে তৈরি হয়? গলগি বডি থেকে অ্যাক্রোজোম তৈরি হয়, নিষেকে সাহায্য করে এনজাইম। এরপর ছিলাম কি গ্রীবা অংশতে কি হচ্ছে? সংকুচিত অংশ মস্তক এবং দেহের মাঝে। এই সংকুচিত অংশতে কি আছে? দু ধরনের সেন্ট্রিওল আছে, প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল কি করবে? কি তৈরি করবে? প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে ডিস্টাল সেন্ট্রিওল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হবে, যা পরবর্তীকালে শুক্রাণুর উৎস তৈরি করে। এরপর চলে আসছি বডি অংশের দৈর্ঘ্য বলছিলাম 5 থেকে 7 মিলিমিটার। এই বডি অংশে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়াগুলি 10 থেকে 12 পাকে অবস্থান করে থাকে। ফলে এখানে কি হয়? এই বডি অংশকে বলা হয় কি শুক্রাণুর ইঞ্জিন রুম, কারণ এই মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। ইঞ্জিন যেমন পাওয়ার সাপ্লাই দেয়, এখানে এটিপি সাপ্লাই দেয়। এরপর চলে এসেছিলাম আমরা কি লেজ অংশের দৈর্ঘ্য প্রায় 50 মিলিমিটার মতো। লেজ অংশের দৈর্ঘ্য, এই লেজ অংশে কি থাকে? এটিপি এনজাইম থাকে, যা মাইটোকন্ড্রিয়া থেকে উৎপন্ন এটিপি কে ভেঙে এনার্জি সাপ্লাই দেয়। ফলে কি হয়? টেলের মুভমেন্ট লক্ষ্য করা যায়। আর টেল অংশে 5 মিলিমিটার অংশে কোনো কভারিং থাকে না, কোনো আবরণ থাকে না, যাকে বলছি এনকিস। তো এখানে কি প্রশ্ন হয়? গলগি বডি কোথা থেকে তৈরি হয়? পারবে। গলগি বডি কোথা থেকে তৈরি হয়? পারবে। তারপরে কি আর বাকি কি যে কি এনজাইম গুলো থাকে? পারবে। তারপরে কি পারবে?